This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শর্মিষ্ঠা এবং লিমার সঙ্গে নিউজ রুমে আমি মঞ্জিরা। দেখুন, প্রথম যে খবরে নজর রাখবো তারাতলা বিপর্যয়, তারপরে বহুতল নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত কড়া পুরসভা। তারা কি বলছে, নির্মীয়মান 160টা বাড়িতে যে অডিট হয়েছে তার মধ্যে 11টা বাড়ি মাত্র ছাড়পত্র পেয়েছে। এ কথা কিন্তু পরিষ্কার জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। তারাতলা বিপর্যয়ের পর শহরে নির্মীয়মান বহুতলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। অডিটের জন্য 344টি আবেদন জমা পড়ে, যার মধ্যে প্রথম ধাপে 160টি নির্মাণ সশরীরে গিয়ে খতিয়ে দেখে অডিট কমিটি এবং সব দিক খতিয়ে দেখে ছাড়পত্র মিলেছে মাত্র 11টি বহুতলে। ইনফর্ম করতে চাইছি যে কমিটি 16টা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এনকেডিএ এবং অন্য এলাকার মিলি, কিন্তু আমার এলাকার 11টা আছে, আর বাকিটা আমরা ফেরত দিয়েছি। ফর কেএমসি 23 অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিটার্ন ফর কমপ্লায়েন্সেস। লেবার কমপ্লায়েন্সে দেখলাম যে অনেক ঘাটতি আছে, সেটা আমরা ক্রেডাইকে জানিয়েছি, তাদের সঙ্গে আবার আমরা বসবো। আমরা পেয়েছিলাম সিস্টেম থেকে 344 অ্যাপ্লিকেশন। দেখুন, যে খবরে আমরা নজর রেখেছিলাম আরও একবার আপনাদেরকে জানাই যে পুরসভা অত্যন্ত কড়া নির্মীয়মান বহুতলের ক্ষেত্রে তারাতলার ঘটনার পর থেকে, এবং এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে নির্মীয়মান যে 160টি বাড়িতে অডিট করা হয়েছিল তার মধ্যে ছাড়পত্র পেয়েছে মাত্র 11টি। কি কি বিষয় নিয়ে এই অডিট হয়েছে, এই কমিটি কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখেছে এবং কেন এই ধরনের সিদ্ধান্ত, সবটাই জানবো। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন। শান্ত, দেখো, 24শে জুন চলতি বছরের 24শে জুন তারাতলাতে বিপর্যয় হয় এবং সেই বিপর্যয়ের পর কলকাতায় নির্মীয়মান বহুতলগুলিতে অডিটের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 31শে জুলাই পর্যন্ত সেখানে যাবতীয় নির্মাণ কার্য স্থগিত করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। সেই অডিটের রিপোর্টে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা পড়েছে, যার মধ্যে যেটা নিয়ে কলকাতা পুরসভার কমিশনার যেটা জানালেন, 344টি গত 3 বছর ধরে তৈরি ছিল বাড়ি যেগুলো নির্মীয়মান, তার মধ্যে 200টির মতো অ্যাপ্লিকেশন তারা রিসিভ করে, 160টি তারা ফিজিক্যালি গিয়ে তারা ভেরিফিকেশন করে, অডিট করে। মাত্র 11টি ছাড়পত্র পেয়েছে, অর্থাৎ সে 11টি নির্মীয়মান বহুতলই কাজ করতে পারবে। এক্ষেত্রে যে বিষয়গুলো দেখা হয়েছে, যে একাধিক শ্রমিকের কোনো ট্রেনিং করা হয়নি, তারা লাইসেন্স প্রাপ্ত নয়, একাধিক ক্ষেত্রে ত্রুটি পাওয়া গিয়েছে। অনেকে আছে যা নির্মাণের ছাড়পত্র নেওয়া হয়েছিল নকশা, সেই নকশার বাইরে গিয়ে কাজ করেছে, অর্থাৎ এই ধরনের একাধিক ত্রুটি পাওয়া গিয়েছে, যে কারণে ওই 11টি বাদে বাকি সবকটিকে পুনরায় তাদের ডেভেলপার এবং প্রমোটারদের কাছে ফেরত পাঠানো হয়েছে অথবা টেকনিক্যাল সাব কমিটির কাছে প্লেস করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুনরায় সেগুলোকে আবার খতিয়ে দেখা হবে, আবারও অডিটের কাজকর্ম করা হবে সেই যে বাকি রয়ে গেছে যে বাড়িগুলো। অর্থাৎ কলকাতা পুরসভা এক্ষেত্রে যে কড়া পদক্ষেপ নিয়েছে তা কিন্তু এই প্রথম পর্যায়ের রিপোর্ট থেকে প্রমাণিত। 160টির মধ্যে মাত্র 11টিতেই ছাড়পত্র। ইনফর্ম করতে চাইছি যে কমিটি 16টা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এনকেডিএ এবং অন্য এলাকার মিলি, কিন্তু আমার এলাকার 11টা আছে, আর বাকিটা আমরা ফেরত দিয়েছি। ফর কেএমসি 23 অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিটার্ন ফর কমপ্লায়েন্সেস। লেবার কমপ্লায়েন্সে দেখলাম যে অনেক ঘাটতি আছে, সেটা আমরা ক্রেডাইকে জানিয়েছি, তাদের সঙ্গে আবার আমরা বসবো। আমরা পেয়েছিলাম সিস্টেম থেকে 344 অ্যাপ্লিকেশন। আরও বেশি অ্যাপ্লিকেশন হওয়ার কথা, কেননা এই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আছে সেগুলো মানে গত 3 বছরের অ্যাপ্লিকেশন। তো এর বাইরেও অনেক অ্যাপ্লাই করে, যাদের অ্যাপ্লিকেশনটা মানে 5 বছর মেয়াদটা শেষ হয়ে যায়, তারা অ্যাপ্লাই করে, তাদেরও রয়েছে, তো ওরাও কিন্তু এর আওতায় আসবে। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই তারাতলা বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেটাও শোনাব। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা,
বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না। এই মুহূর্তে নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, মঞ্জিরা কথা বলছিলাম, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 344টা আবেদন জমা পড়েছিল, সেখান থেকে 160টা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই 160টার মধ্যেও ছাড় পেয়েছে অডিটে মাত্র 11টা নির্মীয়মান বহুতল। যে পদ্ধতিতে এই অডিটগুলো করা হচ্ছে এটা সত্যি কতটা প্রয়োজন ছিল, এবং এরপরে অন্তত আমরা কি বলতে পারি যে এইটা করার পর তারাতলা বিপর্যয়ের মতো আর কোনো বিপর্যয় হবে না? এটা খুব প্রয়োজন ছিল এই পদক্ষেপের। হ্যাঁ, কোনো সন্দেহ নেই মঞ্জিরা যে কলকাতা শহরে আমরা বারবার সোচ্চার হয়েছিলাম বিভিন্ন বিপর্যয়ের সময় যে যেখানে সেফ কনস্ট্রাকশন বলতে যা বোঝায় সেটা এনশিওর করার জন্য। ফলে গোটা শহর জুড়ে এই ক্ষেত্রে পুরো প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আইনের শাসন ভেঙে পড়েছিল বলেই এই ধরনের প্রচুর দুর্নীতি আমাদের এই নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে ঢুকেছিল, এবং যার ক্ষেত্রে বহু মানুষ ভিক্টিমও হয়েছে ইতিমধ্যে। ফলে এই অডিটের প্রয়োজন সেই অর্থে ছিল যে সত্যি সত্যি যদি সোর্সের মধ্যে ভূত ঢুকে থাকে, কারণ পুরসভা যাদের মূল কাজ ছিল আমাদের এই শহরের নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সেখানেই যদি ভূত ঢুকে থাকে তাহলে সেই ভূত তাড়ানোর জন্য সত্যি সত্যি উচ্চ পর্যায়ে সরকারি অডিট করা ছাড়া উপায় নেই। কিন্তু আবারও বলছি যে এই অডিট ডেফিনেটলি এটা কোনো সাময়িক অডিট যেন না হয়, এবং এটা ইট শুড বি এ পার্ট অফ রেগুলার প্রসেস অফ আমি বলবো যে গভর্নেন্স। কারণ হচ্ছে যে দুর্নীতির বীজ বাসা বেঁধেছে পুরসভার অন্দরে, সেটা যদি মুক্ত করতে হয় তাহলে এই অডিট কিন্তু বেশ কিছুকাল ধরে চালাতে হবে, এবং সেক্ষেত্রে এই অডিটের রিপোর্ট অনুযায়ী ছাড়পত্র দিতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই শহরকে অন্তত নিরাপদ এবং কি বলবো সেফ রাখার স্বার্থে। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের পুরো মাতা পুরো পিতা টাকা নিয়েছে আর বহুতল তুলেছে, না তার আছে কোনো কাগজপত্র, না আছে পুরসভা পৌরসভার কোনো রকম ছাড়পত্র, কোনো ছাড়পত্র ছাড়া শুধুমাত্র টাকা রোজগারের জন্য একটার পর একটা বিল্ডিং তুলে এসছে। যে কারণে এখন যেগুলো পরীক্ষা হলে ছাড়পত্র পাবে করতে দেখা যাবে হাতে গোনা কয়েকটাই শুধু সেখানে অনুমোদন পাচ্ছে, বাকি সবগুলোই হচ্ছে ভুয়া। অতএব সেই কারণে যারা যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে দণ্ডিত করা হবে, তাদেরকে কোনো মতেই ছাড়া হবে না। বারুইপুরে অশান্তির ঘটনায় সিপিএম নেতা লাহেক আলী তাকে তো গ্রেপ্তার করা হয়েছে, এবং ইতিমধ্যে তাকে আদালতে পেশ করার পর 8 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুশোভন, সঙ্গে রয়েছে সুশোভন। সেক্ষেত্রে আদালতের অভ্যন্তরে সরকারি আইনজীবীর পক্ষ থেকে ঠিক কোন কোন প্রমাণ তুলে ধরা হয়, এবং লাহেক আলীর আইনজীবী তিনি কি বক্তব্য পেশ করেন সেখানে? তারা বলে যে 14 দিনের পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে, তার কারণ বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে, বেশ কিছু তদন্তের অগ্রগতি দরকার, সেই জন্য 14 দিনের পুলিশ হেফাজত দরকার, এবং ইতিমধ্যে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও লাহেক আলীর আইনজীবীর তরফ থেকে স্পষ্টত বলা হয় যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ কোনোভাবেই করা যায় না, তার কারণ এর আগের যে মামলাগুলো চলছে এই মামলাগুলো সঙ্গে এই অভিযোগটা মিলে যাচ্ছে, তাই নতুন করে কোনো অভিযোগ দায়ের হওয়ার প্রয়োজন পড়ে না। আর অন্যদিকে এটা রাজনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই প্রশ্নও তুলে ধরা হয়, এবং তারপর জামিন করা হয়। যদিও জামিনের বিরোধিতা করে 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন করা হয়, ইতিমধ্যেই বারুইপুর আদালত 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ সুশোভন। 14 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম,
এই যে ভদ্রলোক যাকে আজকে পিসিপিআর করা হয়েছে এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, যার ফলে মব লিঞ্চিং, থানা পোড়ানো বা তার আগে পরে পাবলিক সম্পত্তি ধ্বংস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইনসিডেন্ট ঘটেছে। বাড়ি থেকে বের করে এনে যে মব লিঞ্চিংটা হলো, তার পিছনে এনারাই উস্কানিমূলক বক্তব্য দেয়। এবং রেল লাইনের উঠে দেওয়া থেকে আরম্ভ করে রেলের যারা লোকজন যাতায়াত করে তাদের সেফটি, এই অনেকগুলো ইস্যু আছে। আমরা যা মেটেরিয়াল পেয়েছি কেস ডায়েরি ভাঁজ করে কোর্টের কাছে দিয়েছি। এটুকু কোর্টের কাছে বলেছি যে আমাদের প্রাইমা ফেসি প্রচুর মেটেরিয়াল রয়েছে। একটা পিওর পলিটিক্যালি টেন্টেড বায়াসড ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লায়েক আলীকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্তের নামে প্রহসন চলছে। ঠিক আগের জামানায় যা চলতো তার ভাবশিষ্য হিসেবে একই কাজ এখানে ওনারা করছেন। আইনের ধজিয়া উড়িয়ে রেখে দিয়েছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট বিজেপির লিডার যার নাম বারংবার সামনে এসছে, তার কি অবস্থা আজকে? তাকে পুলিশ ইনভেস্টিগেশনের আওতায় রেখেছে। তাহলে আগের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠতো, যে তদন্তের আগেই তদন্ত করে ফেলতেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তার শিষ্য হিসেবে একই কাজ করছেন, আলাদা কোনো কাজ করছেন না। এর বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করছেন লাহেক আলী, সিপিএম নেতা। তিনি কি বলেছেন আজকে আদালতে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, একবার সেই বক্তব্য আপনাদের শোনাই। রাজনৈতিক প্রতিহিংসা আপনার কি উস্কানিমূলক কিছু বিষয় ছিল, প্রমাণ করুন। রাজনৈতিক প্রতিহিংসা আপনার জন্য তো এই এত বড় ঘটনা। উস্কানি দিয়েছেন কেন? উস্কানি দিয়েছিলেন লাহেক। রাজনৈতিক প্রতিহিংসা করানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন, একদম মিথ্যা অভিযোগ। বিভিন্ন বক্তব্যে শোনা গেছে, বিভিন্ন ভিডিওতে। একদম মিথ্যা অভিযোগ। বিজেপির আইটি সেলের বক্তব্য বলবেন না। সব ভিডিওতে দেখা গেছে আপনার উস্কানিমূলক মন্তব্য। লাহেক, আপনি উস্কানি দিয়েছিলেন কেন? আপনাকে যে গ্রেফতার করা হয়েছে কি বলবেন? তো একটা খুবই অন্যায় প্রথমত আমি বলবো যে লায়েক আলী ওখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে অটোতে দাঁড়িয়ে মব থামাচ্ছে বা শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য কাজ করছে। আর সেই লায়েক আলীর বিরুদ্ধে অন্যায়ভাবে এফআইআর করে এবং তাকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা চরমতম অন্যায় এবং অগণতান্ত্রিক। এই কাজ কখনোই সমর্থন করা হয় না। লাহেক আলী এবং বাম নেতা তারা বলছেন যে পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তারা। কিন্তু রাজনৈতিক চাপানোতর তো শুরু হয়ে গিয়েছে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে শুনি। এই বিষয়টা যেহেতু পুলিশ প্রশাসন এবং তদন্ত, আমরা সমস্ত খবর সংগ্রহ করা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ কোনো একটা কারণ দেখিয়ে গ্রেফতার করেছে, কিন্তু সেইটা তার কোনো যৌক্তিকতা ছিল কি নেই, আমরাও আমাদের যে বিভিন্ন সোর্স আছে আমরা সমস্ত রকম খবরাখবর নিচ্ছি। দেখুন, উস্কানির কালচার বন্ধ করতে হবে। আমরা সকলেই চাই বাংলায় শান্তি বিরাজ করুক। বাংলায় রাজনীতি নিশ্চয়ই হবে, যার যার রাজনৈতিক মতাদর্শে রাজনীতি করবে, কিন্তু উস্কানি দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করা, এতে আলটিমেটলি কয়েকটা ব্যক্তি হয়তো অশান্তির পরিবেশ তৈরি করে, কিন্তু এতে ভুক্তভোগী পুরো সমাজ হয়। এর থেকে যদি বিচ্যুতি ঘটিয়ে পরিবর্তন আনতে পারা যায়, এটাকে আমরা স্বাগত জানাব। এই পুলিশি তৃণমূলের আমলে বিজেপির উপরে বা আমাদের উপরে সিপিএমের উপরে ব্যবহার হয়েছে, এই পুলিশ এই আমলেও একইভাবে ব্যবহার হচ্ছে। এটা ঠিক না, এটুকু বলতে পারি। ওইখানকার ঘটনা বারুইপুরের ঘটনা, একদম পিছনে নারী চক্র আছে, মাদক চক্র আছে, দেখে নিক সবাই। এখানকার কী হয়েছে না যে মানুষ সব দেখতে পাচ্ছে। কিন্তু এই সরকারকে যে মানুষ অনেক প্রত্যাশা করে, অনেক আশা করি সরকারকে তারা ক্ষমতা এনেছে। এই সরকার তার প্রত্যাশা মতো কাজ করুক, এটা আমি অন্তত দাবি করব। বারুইপুরের লায়েক আলী একটি ঘটনা, একটা অপরাধিক ঘটনাকে কেন্দ্র করে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং গণপিটুনি দিয়ে একজনকে মার্ডার করার ব্যবস্থা করেছে, একজন হিন্দুকে মেরেছে। তো সে তো গ্রেপ্তার হবেই। যারা এই ধরনের দাঙ্গা লাগানোর কাজ করবে তাদেরকে ছাড়া হবে না, আমাদের প্রশাসন ছাড়বে না, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পুলিশ হেফাজত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে। 6 দিনের পুলিশ হেফাজত তীর্থঙ্কর ঘোষের। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং আদালত কি জানালো, সবটাই জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত,
দেখো, ব্যারাকপুর আদালত আজ নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং এই পুলিশ হেফাজতের নির্দেশ থাকাকালীন তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে, সে কোথায় কোথায় তোলাবাজি, কোথায় কোথায় সে ঝামেলা এবং কোথায় কোথায় সে বোমাবাজি করেছে, তার টোটালটাই কিন্তু একটা রিকনস্ট্রাকশনের একটা পুলিশ আবেদন জানিয়েছিল। তার জন্য 6 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। খড়দা থানার পুলিশ মোট 14 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল, বিচারক সেখানে 6 দিনের পুলিশ হেফাজত দেয়। দেখো আর কিছুক্ষণের মধ্যেই তার সেই আদালত থেকে পুলিশ হেফাজতে আসবে খড়দা থানায়, তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হবে। তার বিরুদ্ধে আরো কোনো মামলা আছে কিনা, তার বিরুদ্ধে আরো কোনো মানুষের অভিযোগ বা কোনো জায়গায় হামলা, সন্ত্রাস বা কোনো জায়গায় বোমাবাজির ঘটনা আছে কিনা সেটা তদন্ত করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারে অনন্ত নজর থাকবে। আমরা ছবিটা দেখাবো যখন দক্ষিণেশ্বর থেকে আজকে তাকে গ্রেফতার করা হয়, সেই মুহূর্তের ছবি, অর্থাৎ তীর্থঙ্কর ঘোষকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে ডিম ছোড়া হয় তাকে উদ্দেশ্য করে। শুধু তাই নয়, সেখানে শেষ হয়নি, তারপর স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী, তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে, কান টানলে মাথা তো আসবেই। যত মার্ডার, খুন, জমি দখল করা, মানুষকে প্রতারণা করা, বহু ঘটনার সাথে নাম যুক্ত রয়েছে। এই পানিহাটিরই কাউন্সিলর অনুপম দত্তকে খুন করা, হায়দার আলী খুনে আমাদের মনীষ শুক্লাকে যেভাবে হত্যা করেছিল, প্রত্যেকটা ঘটনায় কিন্তু এই নির্মল ঘোষের ছেলের নাম আছে। একটার পরে একটা মামলা হবে, একটা মামলায় আজকে ঢোকানো হলো পোস্টপোল ভায়োলেন্সের, এবার কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে একের পর এক মামলার লাইন লেগে যাবে খড়দা থানায়। মানুষের মন থেকে সে ভয় চলে গেছে। আজকে একটা খুশির দিন, আমরা পূর্ণ আস্থা রাখছি প্রশাসনের ওপরে যে সঠিক পদক্ষেপ নিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওর জন্যে দায়ের করে এটা কিন্তু ক্রিমিনাল রাজকে মুক্ত করবে।